করে, শিক্ষা জগৎ থেকে শুরু করে, আমার মা ভাই বোনেরা থেকে শুরু করে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে, বিডিও এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এবং আমার সর্বোপরি বাউল ভাই বোনেরা পরিবেশন করলে, এবং সেই সঙ্গীতের তাল এবং সঙ্গীতের গান আমাদের সকলকেই মুগ্ধ করেছে। এই বীরভূম জেলার মাটি লাল মাটি, আমরা বলি রাঙা মাটি, লাল মাটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মনও ভুলায়নি। মনে রাখবেন, এ মাটি আমার চিরকালের পরিচিত মাটি। আজকে নতুন করে কিছু নয়। আমি কিছুক্ষণ আগে কিছু সাংবাদিক বন্ধুরা আমার কাছে এসেছিলেন, কথা বলছিলাম। কথা প্রসঙ্গে আমি একটু ফিরে গিয়েছিলাম আমার ছোটবেলার দিকে। আমি যখন ছোট্ট ছিলাম, যখন ক্লাস 3-4 পড়তাম, তখন থেকে প্রতি বছর আমি আমার একটি গ্রাম, আমার মায়ের গ্রাম বলতে পারি, আমার মাতৃকুলের গ্রাম বলতে পারেন, আমার পিতৃকুলও আছে, যদি আমি কোনোদিনও যেতে সুযোগ পাইনি, সুযোগ হলে নিশ্চয়ই যাব। এবং এখনো পর্যন্ত সেই গ্রামের টানে এখনো আমার এইসব দিকে আসলে মন পড়ে থাকে। আমি প্রতি পরীক্ষার পর চলে আসতাম, 1 মাস করে থাকতাম, আর মাঠে মাঠে ঘুরে বেড়াতাম। কোথায় পুকুর, কোথায় আখের চাষ, কোথায় ছোলার গাছ, কোথায় গ্রামের সেই মাটির রাস্তা। আমার এখনো মন পড়ে থাকে সেই সব দিনগুলোর দিকে। কাজে আমরা যারা শহরেও রাজনীতি করি বা অন্যান্য কাজের সাথে যুক্ত আছি, মনে রাখবেন, আমি বর্ধমানেও বলছিলাম, আমাদের সকলের কিন্তু একটা করে গ্রামের ঠিকানা আছে। কেন বলুন তো? সকলের কিন্তু বেঁচে থাকার উৎস এবং ঠিকানার উৎস কিছু গ্রাম, কিছু জেলাকে কেন্দ্র করে। আমরা যারা ভারতবর্ষের মানুষ, অবিভক্ত ভারতবর্ষের মানুষ, কেউ বা এদেশের, কেউ বা ওপার থেকে এসে এদেশের নাগরিক হয়েছেন। সবাই বাংলাদেশ থেকে যারা এসছেন, তাদের নতুন করে সিটিজেনশিপ দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ তারা ইতিমধ্যেই যারা এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক। কারণ নেহেরু এবং লিয়াকত চুক্তি অনুযায়ী, ইন্ডিয়া মুজিবুর রহমান চুক্তি অনুযায়ী তারা ইতিমধ্যেই উদ্বাস্তু ভাই বোনেরা যারা স্বীকৃত নাগরিক, ভারতবর্ষের নাগরিক। এবং যারা ভারতবর্ষের নাগরিক, মনে রাখবেন, আমাদের সকলের কোথাও না কোথাও একটা গ্রামের ঠিকানা আছে। এবং সেই গ্রামের ঠিকানাকে আমরা ভালোবাসি বলে সেই ঠিকানাটা আমাদের চিরস্থায়ী ঠিকানা। সেই ঠিকানাটাকে আমরা কোনোদিন ভুলতে পারি না। এটাই আমাদের প্রাণ, এটাই আমাদের মাটি। এই মাটি আমাদের কাজ করতে শিখিয়েছে। আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণবদা, তার একটা গ্রাম আছে, সেই গ্রামটাও বীরভূমে। যেমন সুব্রতদা আমার বলছিল, জানিস তো, এই কথাটা সুব্রতদার কাছ থেকে আমার শেখা। তারপরে আমি অনেক আবার চিন্তা করে দেখেছি। সুব্রতদাকে একদিন জিজ্ঞেস করছিলাম, সুব্রত আপনার বাড়ি কোথায়? বললো বর্ধমান জেলায়। বুঝলি, একদিন আমি প্রিয়কে বলতে শুনেছিলাম, আপনার বাড়ি কোথায়? বলেছিল বাংলাদেশের একটি গ্রামে, কোন একটি জেলায়। সেই রকম মনে রাখবেন, আমরা জানি অজিত পাদে যখন বেঁচেছিলেন, অজিতটা প্রায় বীরভূমে আসতেন, আমি যে এই বর্ধমানে আসতেন। আমি জিজ্ঞেস করতাম, অজিত কিন্তু বর্ধমানে যান কেন? বলতেন, ওরা বর্ধমান আমার গ্রাম। সেই রকম মনে রাখবেন, আমাদের মধ্যে অনেকে আছেন, কারো বাড়ি হাওড়ায়, কারো হুগলিতে, কারো নদিয়ায়, কারো উত্তর 24 পরগনায়, কারো দক্ষিণ 24 পরগনায়, কারো বীরভূমে, কারো মেদিনীপুরে, কারো বাঁকুড়ায়, কারো পুরুলিয়ায়, কারো আলিপুরদুয়ার, কারো জলপাইগুড়ি, কারো উত্তর দিনাজপুর, কারো বা দক্ষিণ দিনাজপুর, কারো বা ইসলামপুর, কারো বা শিলিগুড়ি, কারো বা কুচবিহার, কারো বা বালুরঘাট। এইভাবে প্রত্যেকের বাড়ি, কারো বা কল্যাণী, কারো বা রানাঘাট, কারো বা হাঁসখালি, কারো বা বনগা, কারো বা কৃষ্ণগঞ্জ, কারো বা আবার নদীয়ার সেই চাকদা, কারো বা নবদ্বীপ, তো কারো আবার বসিরহাট, কারো বা রামপুরা, তো কারো আবার বোলপুর, কারো তো শিউরি, তো কারো আবার সাঁইথিয়া। এইভাবে আমাদের প্রত্যেকের কারো না কারো একটা জায়গা আছে, যে জায়গাটা মাটির জায়গা, যেটাকে আমরা খুব ভালোবাসি। আজকে এই প্রোগ্রাম থেকে আমার অনেক বন্ধুদের, কাউকে সাইকেল, কাউকে ট্র্যাক্টর, কাউকে পাওয়ার টিলার,
মৎস্যজীবীদের মৎস্যযান, কাউকে বা মুড়ি ঝাড়ার মেশিন, কাউকে বা চালের মেশিন, কাউকে বা যান, কাউকে বা সেলফ হেল্প গ্রুপকে টাকা, এইভাবে প্রচুর জিনিস আজকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো। আমি এইটা করতেই জেলায় জেলায় যাই। কেন যাই জানেন? জেলায় জেলায় গেলে গরিব মানুষদের অনেক কিছু তুলে দেওয়ার সুযোগ হয়। আর আমি মনে করি গরিব মানুষরা, মাটির মানুষরাই আমাদের প্রাণ। তাদের যেন আমরা ভুলে না যাই, তাদের যেন আমরা ভালোবাসি, তাদের যেন অপমান করি না, তাদের যেন সম্মান জানাই। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি অহংকারের জন্য নয়, রাজনীতি মানবিকতার জন্য, রাজনীতি হিংসার জন্য নয়, রাজনীতি ভালোর জন্য, রাজনীতি সন্ত্রাসের জন্য নয়। মনে রাখবেন, কিছু আছে যারা সারাক্ষণ আমায় গালাগালি দিয়ে বেড়ায়, কুৎসা করে, মিথ্যে কথা বলে, অপপ্রচার করে, লোক খ্যাপায়, নানা রকম করে। আমি কিন্তু এসবে কান দিই না। কেন দিই না বলুন তো? কারণ ওরা চায় এসব বলে আমি যদি কাজ করতে না পারি, সেই জন্য আমাকে রুখে দেওয়া। আর আমি মনে করি ওসব দিকে কান না দিয়ে মানুষের কাজ করা উচিত। মানুষের কাজ করে যান, মানুষই আপনাকে সাড়া দেবেন। রাজনীতিতে অহংকারের কোনো স্থান নেই। আমি মানুষকে ভালোবেসে বারবার বলি, মা মাটি মানুষ। মাকে, মাই আমার মা। সারা পৃথিবীতে একটা শব্দ উচ্চারিত আলোড়িত মা। কেউ বা মাকে মা বলে, কেউ বা বলে আম্মা, কেউ বা বলে মাদার। এই তো তার পরিচয়। যেমন জলকে কেউ বলে জল। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে জল তো জল, কেউ বলে জল, কেউ বা বলে পানি, কেউ বা বলে ওয়াটার। পার্থক্য তো এটুকুই, জিনিসটা সবই এক। মনে রাখবেন, একটা দেশ উন্নতি হয় একটা দেশের, একটা দেশের নাম সারা বিশ্বে আলোড়িত হয়, উচ্ছ্বাসিত হয়, যদি সে দেশের সবাই সবার জন্য ভাবে। আমি যদি বলি আমি একা আমি থাকবো, কেউ থাকবে না, এ কথা বলার জায়গা নেই। মনে রাখবেন, একটা শরীরে যেমন মাথা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, একটা জিভ আছে, একটা কিডনি আছে, একটা লিভার আছে, একটা গলব্লাডার আছে, একটা হৃদয় আছে, দুটো হাত পা আছে, সবকিছু আছে। তবেই একটা মানুষ পরিণত মানুষ, অর্থাৎ মনুষ্যত্বে একটা মানুষ, একটা কমপ্লিট মানুষ, সম্পূর্ণ মানুষ। আর যদি একটা মানুষের কিছু না থাকে, তার কত কষ্ট হয়। তাকে আমরা বলি তারা চ্যালেঞ্জ পিপল, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলি কখনো কখনো আমরা। মনে রাখবেন, সম্পূর্ণভাবে যে তৈরি হয় তাকে বলা হয় সম্পূর্ণ মানুষ। শারীরিক অক্ষমতার জন্য কেউ কেউ একটা অঙ্গ হারায়, সেটাকে আমাদের ভালোবেসে তাদের কাছে নেওয়া উচিত। কিন্তু এটা নয় আমি থাকবো আর কেউ থাকবে না। হোয়াট ইজ দিস? বলুন তো আপনারা আমার। কেউ কেউ বলা যাচ্ছে আমি হিন্দু, আমি একা থাকবো, কেউ থাকবে না। তো আমরা কি? তো আমরা কি মানুষ চাই না? মানুষ জন্মের পর থেকে একটা নাম আর একটা পদবী বাবা মা দিয়ে যায়, আমরা দিই না। আমার নামও আমি দিইনি, পদবীও আমি দিইনি, জন্মসূত্রে পাওয়া। কিন্তু বলুন তো মহাভাই বোনেরা আমার, আমার যে পদবীটা আছে, লোকে বলে ওটা নাকি হিন্দু। তো আমি যদি বলি আমি শুধু একা হিন্দু থাকবো আর কেউ থাকবে না, আমরা কি হিন্দু নই? আমি হিন্দু হয়ে দাঁড়িয়ে রয়ে যাচ্ছি। আমার কাছে একটা শরীরের মতো হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ থাকবে, খ্রিস্টান থাকবে, তপশিলি থাকবে, আদিবাসী থাকবে, ওবিসি থাকবে, সাদা থাকবে, কালো থাকবে, বেটে থাকবে, লম্বা থাকবে। তবেই আমি মনে রাখবেন আমি সবার জন্য হব। তা না হলে আমি ভাগাভাগি করতে পারি না। আমি যদি বলি হৃদয়টা ভাগ করবো, আমার শরীরটাকে ধরুন একটা মানুষ দাঁড়িয়ে আছি, ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে ভাগ করে। যদি আমার শরীরটা দুটো ভাগ করে দেওয়া হয়, আমি মানুষ থাকবো, বাঁচবো? আমি মা বলে জিজ্ঞেস করছি, আমি দাঁড়িয়ে আছি, আমার গলাটা কেটে দিলে আমি বাঁচবো? বলি মা বলে আমার, বলুন আমার শরীরে আটকা যদি কেটে দেওয়া হয় আমি বাঁচবো? কি মা বলে আমার? বলুন তো আমার সিলিম কাস্ট, তপশিলি, আদিবাসী, ওবিসি ভাই বোনেরা, সংখ্যালঘুরা, বলুন তো আমি বাঁচবো? আটকা কেটে দেওয়া হলে কেউ বাঁচে? কেউ বাঁচে
বাঁচে না। সুতরাং যারা আগুন নিয়ে খেলা করেন, রাজনীতির আগুন, আমি তাদের বলি এসব করবেন না। আমার খুব দুঃখ হয়েছিল শুনে যে বীরভূমের একটি ছোট্ট গ্রামে কয়েকজনকে জোর করে তারা ডায়রিও করেছে। সেই কথাটা কিন্তু ভালোভাবে প্রকাশিত হয়নি যে যাদের ধর্মান্তকরণ করানো হয়েছিল সেই পরিবারগুলো পুলিশের কাছে এফআইআর করেছে যে আমাদের জোর করে করানো হয়েছে। তাই যদি সত্য হয়, কে অধিকার দিল? আমার ধর্ম, আমি কোন ধর্ম মানব এটা আমার ব্যাপার। আমি কালী পুজো করব। হিন্দু ধর্মে দেখুন তো, কেউ কালী পুজো করে, কেউ দুর্গা পুজো করে, কেউ শিব পুজো করে, কেউ হনুমান পুজো করে, কেউ গণেশের পুজো করে, কেউ কার্তিকের পুজো করে, কেউ বিশ্বকর্মার পুজো করে, কেউ জগদ্ধাত্রী পুজো করে। কত রকম, একেবারে ফার্স্ট। কেউ দুর্গা পুজো করবে, কেউ রমজান পালন করবে, কেউ বড়দিনের চার্চে যাবে। আমি এরকম দেখিনি যে আমি থাকবো আর কেউ থাকবে না, চার্চগুলোতে আগুন লাগে না, মসজিদগুলোকে ভেঙে দাও, ঠাকুরগুলোকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে আমি হিন্দু করে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও। আমি এসব কিন্তু বাংলায় করতে দেব না, মনে রাখবেন। আজকে রামপুরাতে মিটিং করে একটা কথা বলে যায়, যারা এসব রাজনীতির আগুন করে ফেলছেন, মনে রাখবেন আমরা এই মাটিতে জন্মেছি, এই মাটি শিক্ষা দিয়েছে, এ মাটি সবার, এ মাটি মনুষ্যত্বে, এ মাটি মানবিকতা, এ মাটি সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে বড় আর কেউ হতে পারে? স্বামী বিবেকানন্দের থেকে বড় কেউ হতে পারে? কেউ কেউ জ্ঞান দিচ্ছে, জ্ঞান শুনতে হবে। যেন আমরা কেউ হিন্দু ঘর থেকে জন্মাইনি, শেখাবে আমাকে যে হিন্দু থাকলে মুসলমান থাকবে না, আর মুসলমান থাকলে হিন্দু থাকবে না, ভাগাভাগি করা। আমি কোন ধর্ম নিয়ে রাজনীতির পক্ষে নই। আমার জীবন প্রয়োজনে বাজিমাত থাকবে সব মানুষের জন্য, কিন্তু ধর্মান্ধ করো এবং অন্যায় মানুষে ভাগাভাগি করে রাজনীতি করার প্রয়োজন নেই, করবো না, করতে দেব না। এবং আমরা অ্যাকশন নেব। অ্যাকশন আমরা ইতিমধ্যে এফআইআর হয়েছে পুলিশের কাছে, মনে রাখবেন আমরা কেউ দুর্বল নই। আমি এখনো আপনাদের বলি, কাজ করতে হলে ভালো করে মানুষের কাজ করুন। এই অধ্যত্ত মানুষ মেনে নেয় না, আর এই অধ্যত্ত করেছেন বলে দিল্লিতে দেখেছেন দিল্লিকার লাড্ডু একেবারে পৌঁছে গেছে। বলি না, दिल्ली के लड्डू जो भी खाया वो भी पछता है, जो नहीं खाया वो भी पछता है। इतना लड्डू खाया तो लड्डू बिगड़ गया। পুরো লड्डू के लड्डू জিরোতে জিরো, না সরকারি না বিরোধী। তৃতীয় জন্য নয়, তাদের বড় বড় কথা, অনেক অসম্মান, সবাইকে অসম্মান করে। মাত্র কয়েকদিন 7 মাস না 8 মাস এসছে, শুধু অসম্মান, সবাই চোর, ওরকম সাধু। একটা লিমিটলেস নোংরামি। রাজনীতি সৌজন্যতার জায়গা, রাজনীতি অহংকারের জায়গা নয়। আমি আমাদের সবাইকে বলি, মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের সাথে মিশতে হবে। আমি সবার সব কাজ হয়তো নাও করতে পারি, কিন্তু আমি জানবো কোনটা আমি করতে পারি। আমার যতটুকু সম্ভব। ওয়ান ক্যানট প্লিজ এভরিবডি। একজন সবাইকে সন্তুষ্ট করতে পারে না। অনেক রাজনৈতিক দল আছে বাংলায় কোনোদিন কাজ করেনি, শুধু মিথ্যা কথা, কুৎসা, টিভিতে বসে বসে গালাগালি দেওয়া ছাড়া কিছু করে না। নিজেরা যখন ক্ষমতায় ছিল তখন অষ্টরম্মা, ছিন্ন কলসি বাংলাটাকে ভাসিয়ে দিয়ে চলে গেছে। বছরে আমাদের 28,000 কোটি টাকা ঋণ গুনতে হচ্ছে, দেনা গুনতে হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারকে নিয়ে আগেই বলেছি, এই টাকা বারবার কেটে নিয়ে যাওয়া চলবে না। 3.5 বছর ধরে সব টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, খাবার পর্যন্ত মুখ থেকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কার জন্য? সিপিএমের জন্য। তা সত্ত্বেও কংগ্রেস সরকারও কেটেছে, বিজেপি সরকারও কেটেছে, কেউ আমাদের রেহাই দেয়নি। তো বাংলার মানুষ কি মানে এতটাই যে বাংলার মানুষের উপরে লাঞ্ছনা চলবে, বঞ্চনা চলবে, আর বাংলার মানুষ চিরকাল মাথা মতো করে সহ্য করবে না? বন্ধু না, এর প্রতিবাদ সবাইকে করতে হবে। আমি মনে করি রামপুরা পলিটিক্যাল রাজনৈতিক দিক থেকে রামপুরাটের গুরুত্ব অনেক বেশি, তারাপীঠের গুরুত্ব অনেক বেশি। তারাপীঠে আমাদের 51 পীঠের অনেকগুলোই বীরভূমে আছে। বক্রেশ্বর বলুন, নলহাটি বলুন, তারাপীঠ বলুন, ওদিকে আমাদের আবার মুসলিমদেরও একটা মাজার আছে। সেই মাজারটা পাথর চাপি, খুবই ইম্পর্টেন্ট। সব জায়গাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ।
হয়েছে, কিন্তু আমি মনে করি তারাপীঠের ডেভেলপমেন্ট আরো হওয়া উচিত। রামপুরহাট থেকে তারাপীঠ মাত্র 10 মিনিট 12 মিনিট গাড়িতে যেতে লাগে। অনেক হোটেল, অনেক থাকার জায়গা, একটা কোর্টের অর্ডারে একটা গ্রিন বেঞ্চ বা ট্রিব্যুনালের অর্ডারে হোটেলগুলো প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। আমরা ইন্টারফেয়ার করে আশিসদাকে দায়িত্ব দিয়ে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে অনেকগুলো সলভ করে দিয়েছি। বাকি যেটুকু বাকি আছে আমি সবাইকে অনুরোধ করব, কথা বলে শর্ট আউট করুন। কারো যদি ক্ষমতা না থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা সাহায্য করতে পারি। আর দুই, রামপুরহাট থেকে তারাপীঠ অনেক লোক আসে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তারাপীঠটা আমি স্টেশনগুলো করে দিয়ে গেছিলাম। আমি আপনাদের আরো বলি, তারাপীঠের ডেভেলপমেন্টের জন্য আজকে আমি ঘোষণা করছি, রামপুরহাট এবং তারাপীঠ নিয়ে, এখানে পুরসভা আছে ঠিক আছে, কিন্তু রামপুরহাট আর তারাপীঠ নিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করছি। সেই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে আমি নিযুক্ত করছি এবং ভাইস চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার গান্ধী থাকবে এবং সুকুমারী মেম্বার থাকবে। আমাদের ওখানে তারাপীঠে যারা আছেন তাদের ইম্পর্টেন্ট লোকেদের রাখবে। আমি 5 কোটি টাকা এখনই দিয়ে যাচ্ছি, অ্যানাউন্স করে যাচ্ছি তারাপীঠের ডেভেলপমেন্টের জন্য। আর তাছাড়াও আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে দিয়ে সিআরএস সিস্টেম, শ্মশানটা ভালো করে করব, পুকুরটা অলরেডি করেছি, এবং রামপুরহাট থেকে তারাপীঠ পর্যন্ত ট্রাইডেন্ট লাইট হবে। কি ধরনের লাইট হবে? এখানে কোনো কিপটেমি আমি বরদাস্ত করব না। আমি আরেকটা কথা বলি, ও টাকা দেওয়া ছাড়াও রামপুরহাট, বোলপুর, সিউড়ি এবং সাঁইথিয়া। বোলপুর মনে রাখবেন ইন্টারন্যাশনাল ফেমাস প্লেস ফর শান্তিনিকেতন। সিউড়িও খুব ইম্পর্টেন্ট জায়গা, সাঁইথিয়াও ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর তীর্থস্থান, প্রচুর এডুকেশনাল ইনস্টিটিউশন সব আছে, হিস্টোরিক্যাল প্লেস। এই 4টে মিউনিসিপ্যালিটিকে আমি আমার রাজ্যসভার এমপির টাকা দিয়েও আমি আরো 1 কোটি টাকা দিয়ে যাচ্ছি। এই 4টে রাজ্যসভার জায়গায় লাইট ভালো করে লাগাবে, প্রাইভেট লাইট। সিউড়ি লাগাবে, বোলপুর লাগাবে, চাঁদু আছে, আমি কিন্তু বারবার বলবো না। রামপুরহাট আমি আশিসদাকে বলে যাচ্ছি যে চেয়ারম্যানকে, আর একটা আছে আমার সাঁইথিয়াও হবে। আর একটা কথা বলে যাই, এখানে কিছু গরিব মানুষ থাকতেন মাটির বাড়িতে, আমি করে দিয়ে দিয়েছিলাম। কেউ কেউ কোনো একদিন সাংবাদিক বন্ধু গিয়ে বলেছে তোরা গিয়ে কিছু কর, আমি ছবি তুলবো। ও ছবি তুলে লাভ নেই, গরিবদের জন্য আমরাই করি। আর তাদের আমি প্রায় 9 কোটি টাকার প্রজেক্ট করে দিয়েছি। তাদের বাঁচার ঠিকানা আমাদের সরকারি দেবে, আমি চিফ সেক্রেটারিকে বলেছি। অলরেডি স্যাংশন হয়ে গেছে, কিভাবে কাজটা হয় মাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটাকে দেখে নেবে এবং আশিস ব্যানার্জি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখে নেবে। আমি সিএসকে অলরেডি বলেছি, ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু ইট ইমিডিয়েটলি। এইরকম ভাবে মনে রাখবেন, রামপুরহাটে আমরা একটা মেডিকেল কলেজ তৈরি করছি। রামপুরহাটে মেডিকেল কলেজ হচ্ছে, এটা খুব বড় পাওনা। এবং রামপুরহাট, বোলপুর এবং সিউড়ি সম্ভবত 3টে বড় মাল্টি সুপার হাসপাতাল তৈরি হচ্ছে। আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজনে সবকিছু এখানে পেয়ে যাবেন। মাল্টি সুপার হাসপাতাল হলে যে স্ক্যান বাইরে করতে এখন প্রায় 2500, 3000, 5000 লাগে, ওটা 500 টাকায় হয়ে যাবে। সবকিছু করে দেওয়া হয়, করে হচ্ছে। নিজেদের মনে বিশ্বাস রাখতে হবে। আমি কখনো কাউকে ঠকাই না, কারণ আমার জীবনে আর নতুন করে পাওয়ার কিছু নেই। আমার লাইফটা সংগ্রাম করতে করতে কেটে গেছে, আর মার খেতে খেতে কেটে গেছে। পা থেকে মাথা পর্যন্ত জীবনে এত মার খেয়েছি, আর এত গালাগালি শুনতে হয়েছে, এত অত্যাচারিত হতে হয়েছে। আমার জীবনে নতুন করে কিছু পাওয়ার নেই। মনে রাখবেন, আমার লাইফটাই মানুষের জন্য, এবং লাইফটা মানুষের জন্য যে বলি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আর যেদিন ফুরিয়ে যাব তৈরি করে রেখে যাব, যাতে আগামী 30 বছর তারা তৈরি করতে পারে। সেই কাজটা আমি এখন শুরু করেছি, জেনারেশন বিল্ড আপ করে দেওয়া করে নিয়ে যাব। এটা মনে রাখবেন, পুরাতনরা চলে যায়, কখনো কখনো নতুনরা আসে, সেই নতুনদের এগিয়ে দিতে হয়। কেউ কোনোদিনও সাহায্য পাইনি আমি, মানে বিশেষ করে দলের থেকে অনেক স্ট্রাগল করতে হয়েছে ছাত্র যুব আন্দোলন করার সময়। এটা আমার মনে খুব ধাক্কা দেয়, এবং ধাক্কা দেয় বলে যারা নতুন তাদের আমি ভালোবাসি।
আমি চাই আমার ছাত্র যৌবন ভালো করে এগিয়ে আসুক, ওদের এগিয়ে দেওয়াটা আমার লক্ষ্য। আমার তপশিলি ভাই বোন, ওদের এগিয়ে দেওয়াটা আমার লক্ষ্য। আজকে ক্লাস 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10 সব স্কলারশিপ পাচ্ছে না, শিক্ষাশ্রী। ওই যে কন্যাশ্রী মেয়েদের হাতে দুটো তালা পড়ে দিলাম না, দেখলেন তো? 22 লক্ষ টাকা তৈরি করেছি, কারণ 22 লক্ষ মেয়েদের অ্যাকাউন্টের নাম অনলাইন অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার হাতে দেখুন একটা ওই পরিশিল্পী, আমি এইরকম ওদের জন্য তৈরি করেছি। অর্থাৎ ওরা আমাদের গর্ব, ওরা আমাদের অনুপ্রেরণা। 22 লাখ মেয়েদের আমি কন্যাশ্রী স্কিমে ঢুকিয়েছি। যারা 8, 9, 10 যারা স্কলারশিপ পাচ্ছে, আর পড়তে পড়তে 18 বছর বয়স হয়ে গেলে সে যদি বিয়ে না করে 25,000 টাকা করে তার অ্যাকাউন্টে গভর্নমেন্ট জমা দেবে। অর্থাৎ আপনাদের মাথার উপর আমরা আছি, আমরা আপনাদের মাথার উপর থেকে সাহায্য করবো। আমার বোনেরা ভালো করে পড়াশোনা করবে। তাদের সাইকেলে দেওয়া হচ্ছে। ছেলেরা কখনো কখনো আমায় বলে, দিদি আমাদের একটা সাইকেল হবে না? আমি একবার ঝাড়গ্রামে গিয়েছিলাম, আমাকে একটি বাচ্চা ছেলে, সে কিন্তু ক্লাস 9-এ উঠেছে, আমাকে এসে বলল, দিদি মেয়েরা খুব সাইকেল পায়, আমারটা হবে না? আমি খুব সরি যে ওর নামটা আমি তো ভুলে গিয়েছিলাম, নাম এবং ফোন নাম্বার না, আমি নিজেই একটা পাঠিয়ে দিতাম। কিন্তু যাই হোক, এটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, আগামী দিন দেখে নেব। আমি নিশ্চয়ই চাই আমার ভাই বোনেরা ভালো করে পড়াশোনা করুক, ভালো করে মানুষ তৈরি হোক। আগে সংখ্যালঘু ভাই বোনেরা বলুন তো, এই সুযোগ আপনারা কোনোদিন আগে পেয়েছেন? সাইকেল থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, ব্যাংক লোন থেকে শুরু করে, এক উর্দু ল্যাঙ্গুয়েজ। কেউ কেউ বলে, কিছু কিছু ট্রাইবাল ভাই বোনেরা আমার খুব ভালো আছে, ভুল বোঝায়, বলে অলচিকি ল্যাঙ্গুয়েজ নাকি গভর্নমেন্ট এখনো এস্টাবলিশ করেনি, সিপিএম বলে বেড়াচ্ছে, কারো কারো মাথা খাচ্ছে। আরে আমরা তো করে দিয়েছি, অলচিকিতে টিচার অ্যাপয়েন্টেড হয়েছে। অলচিকি ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ড, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, এটা অলচিকি স্ক্রিপ্ট। তারপরে হচ্ছে উর্দু, 10% যেখানে আছে উর্দু স্পিকিং মুসলিম, নেপালি, তারপরে হচ্ছে গুরুমুখী আমার পাঞ্জাবি ভাই বোনদের জন্য, হিন্দি, এবার হিন্দি ভাষীরা আছে তাদের জন্য, সব রেকগনাইজড করা হয়ে গেছে, কোনো দোয়া হয়েছে। অলচিকি ল্যাঙ্গুয়েজে টিচার খুঁজে বের করেছি, বই করা হচ্ছে, সিলেবাস। টিচার না পেলে কি করা হবে, মানে সিলেবাস যে করতে পারে। সেই জন্য সাঁওতালি ছেলে মেয়েদের ভালো করে আমরা মানুষ করছি। এবং মনে রাখবেন, আমাদের যে ওবিসি রিজার্ভেশন হয়েছে, তাতে 17% রিজার্ভেশন জেনারেল কাস্টকে টাচ না করে আলাদা করে দিয়েছি। তাতে আমার 1000 কোটি টাকা লাগছে। সেই টাকা থেকে সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, ওবিসি যারা, তারা ওখানে 17% রিজার্ভেশন পাচ্ছে। আর আপনারা শুনলে খুশি হবেন, আমাদের গভর্নমেন্ট একটা ট্রেনিং দিয়েছিল, তাতে প্রায় যদি 800 লোক ট্রেনিং নিয়ে থাকে ছাত্রছাত্রী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু, ওবিসি, তাতে 700-র উপর ছেলে মেয়েরা কেউ মেডিকেলে চান্স পেয়েছে, কেউ WBCS এ পেয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং এ পেয়েছে। কত ভালো বলুন তো? এই 700 ছেলে মেয়ে আগামী দিন কত বড় মাথা তুলে দাঁড়াবে। এইভাবে 700 করতে করতে আমরা বাংলায় বিরাট সংখ্যক ছেলে মেয়েদের আগে এগিয়ে নিয়ে আসতে পারব। আগে বাংলায় ছিল না, কে IAS হবে, কে IPS হবে, কে WBCS হবে, কে WPS হবে, কোনো ট্রেনিং ইনস্টিটিউট ছিল না, আমরা চালু করেছি। অর্থাৎ প্রত্যেকটা কাজ যা চালু করার কথা ছিল স্বাধীনতার পর, দীর্ঘদিন হয়ে গেছে বন্ধু, কেউ করেনি, তাই তো আমরা করছি। আমার সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা, কত মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, তাদের জন্য কোনো কিছু করা হয়নি। আমরা 10% সাবসিডি বাড়িয়েছি, তাদের জন্য আমরা মার্কেটিং সেন্টার করে দিচ্ছি। এবং আমি খুশি যে আজকে একটা সেলফ হেল্প গ্রুপ একটা গাড়ি চালানোর লাইসেন্স পেল। আমি আমার চিফ সেক্রেটারিকে বলবো, আমরা সেলফ হেল্প গ্রুপের যারা এমনকি গাড়ি করে তারা গাড়ির বিজনেসও করতে চায়, জনগণকে যানবাহন যেটা গতিধারার মধ্যে আসবে, সেলফ হেল্প গ্রুপকে আমরা অ্যালাউ করবো। তারা 8-10 জন মিলে একটা করে বাস কিনবে। এবং যে আমরা যারা নতুন ইয়ে হচ্ছে তাদেরও আমরা কিন্তু 1000 টাকা করে 1 বছর না সম্ভবত 2 বছর একটা স্কলারশিপ দিই, যাতে তারা প্রথমে যারা কাজ করতে পারে না, অনেক কষ্ট করে গাছতলায় বসে থাকতে হয়, শিখতে হয়, তাদের জন্য করছি। এইভাবে শিল্পী যারা, তাদেরও আমরা 1000 টাকা করে পেনশন দিচ্ছি এবং বছরে 4টা 5টা করে কাজের সুযোগ দিচ্ছি।
সুতরাং অনেক কাজ ভর্তি ভর্তি কাজ করা হচ্ছে। এই কাজগুলো আমরা তখনই করতে পারি যখন মানুষ ভালোবেসে সেগুলোকে গ্রহণ করে। সুতরাং আপনারা কেউ পিছিয়ে নেই। আমি এখনো মনে করি গতকাল দক্ষিণবঙ্গে আমরা মাটি তীর্থ স্থাপন করেছি। আগামী দিন বীরভূমের ছেলেমেয়েরা বীরভূমে দাঁড়িয়ে বলি মাথা উঁচু করে দাঁড়ান, মাথা উঁচু করে চলুন। সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের মা মাটি মানুষের সরকার কাজ করছে এবং কাজ করে গরিব মানুষকে সাহায্য তুলে দেওয়া আমার কাজ। আর গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যারা আছেন বা মিউনিসিপ্যালিটি, মনে রাখবেন আমরা আমাদের নিজেদের জন্য নয়, আমরা মানুষের জন্য এই কাজটা করতে হবে। এটাই আমার নির্দেশ, এটাই আমার অনুরোধ এবং এটাই আমার চিন্তাধারা, এটাই আমার চিন্তন, এটাই আমার দর্শন, এটাই আমি বুঝি। যারা মানুষের কাজ করে তারা চিরকাল টিকে থাকে, যারা মানুষের কাজ করে না তারা হঠাৎ আসে, হঠাৎ উধাও হয়ে যায়। মনে রাখবেন গণতন্ত্রে মানুষ সবচেয়ে বড় বুদ্ধিমান। যদি কেউ মনে করে আমি আমার চেতনা মানুষকে দিয়ে ভুল বোঝাবো, অত সহজ নয়। গণতন্ত্রে মানুষ সবচেয়ে বুদ্ধিমান। দেখলেন 7-8 মাস মাঝে একটা সরকার এলো, 7-8 মাস আগে দিল্লিতে, কত উদ্ধত্ত, কত অহংকার, আর এত অহংকার ব্যান্ডবাজি হওয়া বেড়াতো। আর আজকে সকাল থেকে দেখেছেন ফানুস চুপসে গেছে, এপাশ ওপাশ ধপাস, অর্থাৎ গেছে একদম পুরো। অর্থাৎ মানুষই নিয়ে এসেছিল, মানুষই পরাস্ত করে দিয়েছে। এই জন্যই বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, এগুলো প্রবাদ। অহংকার করতে নেই, ঔদ্ধত্য দেখাতে নেই, রাজনৈতিক প্রতিহিংসা করতে নেই, আর মানুষকে অসম্মান করতে নেই। মানুষকে অসম্মান করলে, চরিত্র হনন করলে ভারতবর্ষ কখনো ক্ষমা করে না। ভারতবর্ষের মানুষ চিরকাল গণতন্ত্রের ধারক এবং বাহক। এবং মনে রাখবেন আজকের দিল্লির জয় গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুলের জয়। অ্যান্ড লুজার আর অলওয়েজ লুজার অ্যান্ড উইনার আর অলওয়েজ উইনার। উইনার্স আর অলওয়েজ অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। তাই গণতন্ত্রকে সালাম জানাই আজকের এই শুভ দিনে আপনাদের কাছে আসতে পেরে এবং দু একটা কথা বলতে পেরে। যদিও সুব্রতদা, চাঁদু, আশিসদা, মনিরুল, চাঁদ, গদাই থেকে শুরু করে আমার সিএস পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে অসিত, সুকুমার, অনুব্রত, বিকাশ থেকে শুরু করে আমার সাথে আরো অনেক আছে, এক ঝাঁক নেতা নেত্রীরা আছেন। কিন্তু যেহেতু সময় কম, আমাদের ফিরে নিতে হবে, রোজই কাজ করতে হয়। সুতরাং আপনাদের সাথে যে দেখা হলো, এই দেখাটাই আমার বড় দেখা। মানুষ দেখলে আমি আরো অনেক শিখি। কারণ আমি পুরো বর্ধমান থেকে আসছিলাম, তারাপীঠ পর্যন্ত মানুষকে দেখেছি চোখের সামনে দাঁড়িয়ে বলতে দিদি আমরা সবাই আছি। এটাই আমার পথে চলার পথে আরো অনুপ্রেরণা জানাবে, এটাই আমার চলার পথে বড় অক্সিজেন, এটাই আমার চলার পথে সবচেয়ে বড় আশীর্বাদ এবং দোয়া। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার আশার বন্ধুরা, আমার আইসিএস এর বন্ধুরা, আমার সেলফ হেল্প গ্রুপের বন্ধুরা, আমার কন্যাশ্রী বন্ধুরা, আমার শিক্ষাশ্রী বন্ধুরা, আমার যুবশ্রী বন্ধুরা, আমার জনতীর্থের বন্ধুরা, আমার নদীতীর্থের বন্ধুরা, আমার সংখ্যালঘু বন্ধুরা, আমার সমস্ত হিন্দু ধর্ম সহ, আমার তপশিলী সহ, আমার আদিবাসী সহ, আমার ওবিসি সহ, আমার সকল বন্ধুরা, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যম সহ, প্রশাসন সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, জয় হিন্দ, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় হোক মানুষের, সত্যম শিবম সুন্দরম। মাকে বলি মা গো, মা তার জায়গায় দাঁড়িয়ে বলি মা গো, মানুষকে ভালো রেখো, মানুষকে বিচার দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্বম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সভা নমস্তুতে। মনে রাখবেন মাকে প্রণাম জানিয়ে বলি মা গো, ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सुमति दे भगवान,
আমার সংখ্যালঘু ভাই বোনদের বলি, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো মা, ইনশাআল্লাহ সকলকে শান্তি দিও মা, ইনশাআল্লাহ সবাই যেন ভালো থাকে, ইনশাআল্লাহ সকলকে সুমতি দিও। আর আমার খ্রিস্টান ভাই বোনদের জন্য বলি, God is always great, God is always good, and God is always great. May God bless to all of you. এবং আমার পাঞ্জাবি ভাই বোনদের বলি, সত শ্রী আকাল, বায়গুরু জি কা খালসা, বায়গুরু জি কা ফাতেহ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে মর্যাদার সাথে, সম্মানের সাথে, জয়ের সাথে, ভালোবাসার সাথে, মনুষ্যত্বের সাথে, মানবিকতার সাথে, সভ্যতার সাথে, সংস্কৃতির সাথে, জাগরণের সাথে, একতার সাথে। নয় নয় ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। ওই নূতনের কীর্তন রে, কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। মনে রাখবেন, আমরা বারবার বলি, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে গরণে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো কর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে। ভালো কর্মে সবাই যেন ভালো থাকে, আনন্দ লোকে, মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, মানুষের জয়। ভালো থাকে।